বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী চাণক্যের 13টি গোপন নীতি বইটি। যদি আপনি এই নীতিগুলো বুঝতে পারেন তাহলে আপনার বিজয় নিশ্চিত। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে আপনাদের ভাগ্যই আপনাদের সাফল্য নির্ধারণ করে? তাহলে আজ আমি আপনাদের এমন এক সত্য বলতে চলেছি যা হয়তো আপনাদের জীবন সম্পর্কে চিন্তা ভাবনাই বদলে দেবে। ভাবুন তো, আপনি দিন রাত পরিশ্রম করলেন কিন্তু পদোন্নতি পেয়ে গেল অন্য কেউ। আপনি ব্যবসা শুরু করলেন কিন্তু লাভ তুলে নিল অন্য একজন। এমনটা কেন হয়? কারণ প্রায়শই আমরা পরিশ্রম তো করি কিন্তু সঠিক দিশায় নয়। আচার্য চাণক্য বলেন, সাফল্য তারই কপালে জোটে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ পরিশ্রম জরুরি কিন্তু জ্ঞান তার চেয়েও বেশি জরুরি। মহাভারতে দেখুন, দুর্যোধনের কাছে ছিল শক্তি, ধন, সেনাবাহিনী, কিন্তু পাণ্ডবদের কাছে ছিলেন সঠিক পরামর্শদাতা শ্রীকৃষ্ণ। আর সেই সঠিক পথনির্দেশই যুদ্ধের পুরো ফলাফল বদলে দিয়েছিল। ঠিক তেমনি আপনার জীবনও এক যুদ্ধক্ষেত্র, যেখানে জেতার জন্য শুধু শক্তি নয় বরং সঠিক চিন্তাভাবনা এবং সঠিক সঙ্গীর প্রয়োজন। মনে রাখবেন, যদি আপনার কাছে সোনা থাকে কিন্তু তা চেনার চোখ না থাকে তাহলে তা মাটির মতোই, কিন্তু যদি আপনার কাছে চোখ থাকে তাহলে মাটি থেকেও সোনা খুঁজে নিতে পারবেন। সুতরাং আজ থেকে একটা নিয়ম করে নিন, প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে থামুন, ভাবুন এবং এই 3টি প্রশ্ন অবশ্যই নিজেকে করুন। এটি কি সঠিক সময়? এটি কি সঠিক দিক? এটি কি সঠিক সঙ্গীর সাথে হচ্ছে? কারণ বন্ধুরা, যদি আপনি সঠিক সঙ্গ বেছে না নেন তাহলে সবচেয়ে বড় গুণও ধুলায় মিশে যায়। আর সঙ্গের উপরই ভিত্তি করে আমাদের পরবর্তী অধ্যায়, এটি মিস করবেন না। অধ্যায় 1, ধৈর্যের শক্তি। এবার একটু ভাবুন, যদি আমি বলি যে আপনার সাফল্য আজই আপনার হাতে আসতে পারে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তো হ্যাঁ, কিন্তু সত্য হলো দ্রুত ছুটতে থাকা মানুষেরা প্রায়শই পথ হারায় এবং ধৈর্যশীলরাই গন্তব্যে পৌঁছায়। আমরা সবাই অধৈর্য হয়ে পড়ি, তাড়াতাড়ি চাকরি চাই, তাড়াতাড়ি টাকা চাই, ফল চাই তৎক্ষণই। কিন্তু যখন জিনিসগুলো আমাদের আশা অনুযায়ী দ্রুত হয় না, তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, হার মেনে নিই অথবা ভুল পথ ধরে ফেলি। আচার্য চাণক্য বলেন, ধৈর্যশীল ব্যক্তি কখনো পরাজিত হয় না। অর্থাৎ যে মানুষ সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানে সেই শেষ পর্যন্ত জেতে। কৃষকের উদাহরণ নিন, সে বীজ বনে প্রতিদিন জল দেয়, কিন্তু যদি সে অধৈর্য হয়ে বলে, আরে বীজ তো অঙ্কুরিতই হচ্ছে না, চাষ ছেড়ে দিই, তাহলে কি কখনো ফসল পাবে? না। সাফল্য চাষের মতোই, বীজ বোনার পর সময়, ধৈর্য এবং পরিচর্যা প্রয়োজন, তবেই স্বপ্নের ফসল তৈরি হয়। দ্রুত ছুটতে থাকা মানুষেরা প্রায়শই ক্লান্ত হয়ে পড়ে যায়, কিন্তু ধৈর্য ধরে চলা মানুষেরাই ইতিহাস তৈরি করে। আজ থেকে মনে রাখুন, যখনই মনে হবে যে পরিশ্রমের ফল পেতে দেরি হচ্ছে, নিজেকে বলুন, এটি আমার অপেক্ষা নয়, এটি আমার পরীক্ষা। যদি আপনি ধৈর্য রাখেন তাহলে ফলাফল আপনার কল্পনার চেয়েও বড় হবে। আর বন্ধুরা, ধৈর্য তখনই কাজে আসে যখন আপনার সঠিক জ্ঞান থাকে, কারণ জ্ঞান ছাড়া ধৈর্য অন্ধকারে হাঁটার মতো। তাই পরের অধ্যায়ে আমরা জানব আচার্য চাণক্যের দৃষ্টিতে জ্ঞানের আসল গুরুত্ব। অধ্যায় 2, জ্ঞানের শক্তি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ কম উপকরণ নিয়েও বড় সাফল্য অর্জন করে, আর কিছু মানুষ প্রচুর উপকরণ থাকা সত্ত্বেও ব্যর্থ হয়? কেন? কারণ আসল অস্ত্র তলোয়ার বা ধন নয়, জ্ঞান। আপনার কাছে ধন সম্পদ থাকতে পারে, শক্তি থাকতে পারে, এমনকি বড় পরিচিতিও থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেয়ার জ্ঞান না থাকলে সব কিছু এক মুহূর্তে হারিয়ে যেতে পারে। একটু আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন, কতবার এমন হয়েছে যে আপনি পুরো পরিশ্রম দিয়েছেন, দিন রাত রক্ত ঘাম ঝরিয়েছেন, কিন্তু ফল প্রত্যাশা অনুযায়ী আসেনি। ভাবুন, কেউ ব্যবসা শুরু করলো, পুঁজি বিনিয়োগ করলো, লোক নিয়োগ করলো, কিন্তু বাজার সম্পর্কে জ্ঞান ছিল না, ফলস্বরূপ ব্যবসা ডুবে গেল। একইভাবে কোনো ছাত্র দিন রাত পড়াশোনা করে, কিন্তু কোন দিকে পড়াশোনা করতে হবে, কোন দক্ষতা জরুরি, এই জ্ঞান তার নেই। ফলে পরিশ্রম করতে করতেও সে পিছিয়ে পড়ে। অর্থাৎ পরিশ্রম তখনই সার্থক হয় যখন তার পেছনে জ্ঞানের আলো থাকে। আচার্য চাণক্য বলেন, অবিদ্যা পরম শত্রু, অজ্ঞানতা সবচেয়ে বড় শত্রু। কারণ অন্ধকারে যদি আপনি তলোয়ারও ধরেন তাহলে নিজের লোকদেরও আঘাত করতে পারেন, কিন্তু জ্ঞান অন্ধকারে প্রদীপের মতো, যা সঠিক পথ দেখায়। ইতিহাস থেকে একটা উদাহরণ নেওয়া যাক। একজন মহান রাজা ছিলেন যার কাছে হাজার হাজার সৈনিক, অগণিত ধন এবং অস্ত্র ছিল। তিনি যুদ্ধ শুরু করলেন, কিন্তু তিনি ভুল রণনীতি বেছে নিলেন, সেনাবাহিনীকে ভুল দিকে ঠেলে দিলেন
ফলস্বরূপ তার শক্তি তার কোনো কাজে এলো না এবং তিনি হেরে গেলেন। এবার অন্যদিকে দেখুন, আরেকজন চাণক্য ছিলেন না সৈন্য, না ধন, না অস্ত্র, শুধু জ্ঞান। আর সেই জ্ঞান দিয়ে তিনি শুধু নিজের শত্রুদের পরাজিত করেননি, বরং একটি সাধারণ বালক চন্দ্রগুপ্ত মৌর্যকে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সম্রাট বানিয়েছিলেন। এ কি শুধু শক্তি দিয়ে সম্ভব ছিল? না, এটি কেবল জ্ঞানের শক্তি ছিল। ধন এবং শক্তি জ্ঞান ছাড়া মরুভূমির বালির মতো, প্রচুর দেখা যায় কিন্তু হাত থেকে পিছলে যায়। বন্ধুরা, আজকের দিনেও এটাই সত্য। যদি আপনি ক্যারিয়ারে এগিয়ে যেতে চান, তাহলে সবার আগে জ্ঞানে বিনিয়োগ করুন। বই পড়ুন, কারণ একটি বই আপনাকে বছরের অভিজ্ঞতা একদিনে দিতে পারে। সঠিক পরামর্শদাতা খুঁজুন, কারণ ভুল পরামর্শদাতা পুরো জীবন নষ্ট করে দিতে পারে। এবং সবচেয়ে বেশি অভিজ্ঞতা থেকে শিখুন। ভুল হলে লজ্জা পাবেন না, প্রতিটি ভুল আপনার সবচেয়ে বড় শিক্ষক। মনে রাখবেন, জ্ঞান আপনাকে সেই শক্তি দেয় যা দিয়ে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। কিন্তু বন্ধুরা, ভাবুন, যদি আপনার কাছে জ্ঞান থাকে, ধৈর্যও থাকে, কিন্তু আপনার সঙ্গ ভুল হয়, তাহলে কি হবে? খারাপ সঙ্গ আপনার জ্ঞানকে বিষে পরিণত করতে পারে, যখন ভালো সঙ্গ আপনার সাধারণতাকেও মুহূর্তে বদলে দেয়। অধ্যায় ৩, সঙ্গের শক্তি। বন্ধুরা, আপনারা কি এই প্রবাদটি শুনেছেন? লোহাকে মরিচা তার নিজেরই খেয়ে ফেলে। মানুষও তেমন। আপনার সবচেয়ে বড় শত্রু প্রায়শই বাইরে থাকে না, বরং আপনার পাশেই বসে থাকে, আপনার সঙ্গ। একটু ভাবুন, কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি জীবনে ভালো কিছু করতে পারেন, কিন্তু বন্ধুদের ঠাট্টা তামাশা, নেতিবাচক কথা অথবা অলস বন্ধুদের দল আপনাকে সেখানেই থামিয়ে দিয়েছে? আপনি ঠিক করলেন যে সকালে তাড়াতাড়ি উঠবেন, কিন্তু বন্ধুরা বলল, কি লাভ, ঘুমাতে দে, আর আপনি আবার ঘুমিয়ে পড়লেন। আপনি পরিকল্পনা করলেন যে টাকা বাঁচাবেন, কিন্তু আপনার সঙ্গ এমন ছিল যারা প্রতি উইকেন্ডে পার্টি করে, আর আপনার সঞ্চয়ও ধুলোয় মিশে গেল। অর্থাৎ আপনার সঙ্গই আপনাকে ওপরেও তুলতে পারে এবং নিচেও নামাতে পারে। আচার্য চাণক্য বলেন, সঙ্গের প্রভাব মানুষের ওপর অবশ্যই পড়ে। সুপুত্র দ্বারা বংশ আলোকিত হয় এবং দুরাচারী দ্বারা বংশ নষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি আপনি ভালো মানুষের সঙ্গ করেন, তাহলে আপনার জীবনও আলোকিত হবে, কিন্তু ভুল সঙ্গ আপনাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। একটি ছোট গল্প শুনুন। এক কৃষকের দুটি তোতা ছিল। একটি তোতা ভালো সাধুদের সঙ্গ করত, অন্যটি কসাইয়ের দোকানে থাকত। একদিন রাজা উভয় তোতাকে ডাকলেন। প্রথম তোতাটি বলল, আসুন মহারাজ, আপনাকে স্বাগত, আপনার জীবনে শান্তি ও আনন্দ হোক। রাজা হাসলেন। তারপর দ্বিতীয় তোতাটি এলো এবং বলল, মেরে ফেলো, কেটে ফেলো, রক্ত ঝাড়াও। রাজা চমকে গেলেন। কৃষক বলল, মহারাজ, উভয়ই আমারই তোতা। পার্থক্য শুধু এই যে একজন সাধুদের সঙ্গ পেয়েছে আর অন্যজন কসাইয়ের। অর্থাৎ যেমন সঙ্গ তেমনই চরিত্র। মানুষ সঙ্গের দ্বারা স্বর্গেও পৌঁছতে পারে এবং সঙ্গের দ্বারা নরকেও পতিত হতে পারে। বন্ধুরা, যদি আপনি জীবনে সত্যিই ওপরে উঠতে চান, তাহলে আপনার সঙ্গ পরিবর্তন করাই প্রথম পদক্ষেপ। এমন মানুষের আশেপাশে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, এগিয়ে নিয়ে যায়, নাকি টেনে নিচে নামায়। যদি আশেপাশে সঠিক মানুষ না থাকে, তাহলে বইগুলোকেই নিজের সঙ্গ করে নিন, কারণ বই কখনো ভুল পথ দেখায় না। এবং সবচেয়ে বড় কথা, আপনার সময় অযথা আড্ডা, নেতিবাচক চিন্তা এবং অলস সঙ্গীদের সাথে নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনি সেই 5 জন মানুষের মতো হয়ে ওঠেন যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। কিন্তু প্রশ্ন হলো, ধরুন আপনার সঙ্গ ভালো, জ্ঞানও আছে, কিন্তু যদি আপনার মধ্যে আত্মনিয়ন্ত্রণ না থাকে, তাহলে কি হবে? কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সে পুরো পৃথিবী হারাতে পারে। অধ্যায় 4, আত্মনিয়ন্ত্রণের শক্তি। বন্ধুরা, আপনারা কি দেখেছেন যে কত বড় বড় রাজা, মহান যোদ্ধা এবং ধনী ব্যক্তিরা শুধুমাত্র একটি ভুলের কারণে সব কিছু হারিয়ে ফেলেছেন? সেই ভুলটি কি ছিল? নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখা। পৃথিবী জয়ের আগে নিজেকে জয় করা জরুরি। আপনার সাথেও এমনটা নিশ্চয়ই হয়েছে। আপনি ঠিক করলেন যে আজ সোশ্যাল মিডিয়ায় কম সময় দেবেন, কিন্তু স্ক্রল করতে করতে 2 ঘন্টা কেটে গেল। আপনি ঠিক করলেন যে জাঙ্ক ফুড খাবেন না, কিন্তু পাশ থেকে পিৎজার গন্ধ এলো আর ব্যাস। আপনি ভাবলেন যে রাগ নিয়ন্ত্রণ করবেন, কিন্তু সামান্য কিছুতেই রেগে গেলেন এবং পরে অনুতাপ করতে থাকলেন। অর্থাৎ মানুষ তার শত্রুদের দ্বারা নয়, বরং নিজের দুর্বলতার দ্বারা পরাজিত হয়। আচার্য চাণক্য বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে যত বড়ই হোক না কেন, শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আসল শক্তি তলোয়ার চালানোর মধ্যে নয়, বরং নিজের মন ও ইচ্ছাকে জেতার মধ্যে।
একবার এক রাজা তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, সবচেয়ে বড় বিজয়ী কে, যে 100টি যুদ্ধে জিতেছে নাকি যে হাজার হাজার শত্রুকে পরাজিত করেছে? গুরু হেসে বললেন, না মহারাজ, সবচেয়ে বড় বিজয়ী সে যে নিজের ইচ্ছাকে জয় করে, কারণ যে নিজেকে জয় করেছে সে কখনো হারতে পারে না। ভাবুন, আলেকজান্ডার অর্ধেক পৃথিবী জয় করেছিলেন, কিন্তু মদ এবং লোভের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং মাত্র 32 বছর বয়সে তার মৃত্যু তাকে গ্রাস করল। পৃথিবী জয় করা সহজ, কিন্তু নিজেকে জয় করাই আসল বীরত্ব। বন্ধুরা, আত্মনিয়ন্ত্রণ কোনো জন্মগত গুণ নয়, এটি প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে আসে। যদি আপনার রাগ বেশি হয় তাহলে উত্তর দেওয়ার আগে 10 সেকেন্ড গুনুন। যদি আপনি কাজ ফেলে রাখেন তাহলে ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। যদি ইচ্ছা প্রবল হয় তাহলে প্রতিদিন নিজের কাছে ছোট ছোট ব্রত নিন। আজ শুধু 30 মিনিট পড়ব, আজ মোবাইল 2 ঘন্টাই চালাবো। ছোট ছোট নিয়ন্ত্রণ ধীরে ধীরে বড় আত্মবিশ্বাস তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, যদি আত্মনিয়ন্ত্রণ এত জরুরি হয় তাহলে মানুষ বারবার কেন পিছলে যায়? কারণ অনেক সময় আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য পরিষ্কারভাবে দেখতে পাই না, আর যখন বোঝাপড়া অস্পষ্ট থাকে তখন সিদ্ধান্তও ভুল হয়ে যায়। অধ্যায় 5, সত্য ও মিথ্যার পরিচয়। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে আপনি কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করেছিলেন আর পরে সেই মানুষটাই আপনাকে ধোঁকা দিয়েছে? অথবা আপনি কোনো কিছুকে সঠিক ভেবেছিলেন কিন্তু পরে জানতে পারলেন যে তা আপনার সবচেয়ে বড় ভুল ছিল। প্রশ্ন হলো, সত্য ও মিথ্যার পার্থক্য কিভাবে করবেন? কারণ প্রায়শই সবচেয়ে বড় প্রতারণা সত্যের নামেই ঘটে। আজকের দিনে এটি আরও কঠিন। ভাবুন, সোশ্যাল মিডিয়ায় কত মিথ্যা খবর সত্য বলে মনে হয়। মানুষ নিষ্পাপ মুখ দেখায় কিন্তু মনে চাতুরি রাখে। কখনো কখনো আমরা রাগ বা লোভে এমন সিদ্ধান্ত নিয়ে নিই যার জন্য বছরের পর বছর অনুতাপ করতে হয়। অর্থাৎ, যদি আমরা সঠিক ভুল চিনতে না পারি তাহলে পুরো জীবন অন্যের চক্রান্তের শিকার হতে থাকব। আচার্য চাণক্য বলেন, যে ব্যক্তি সত্য ও মিথ্যার ভেদ জানে না তার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। অর্থাৎ, জ্ঞান শুধু বই থেকে নয়, বিবেক থেকেও আসে। আর বিবেক সেই রাখতে পারে যে প্রতিটি পরিস্থিতি ঠান্ডা মাথায় দেখে। একবার এক ব্যবসায়ী চাণক্যকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি কিভাবে বুঝবো যে সামনের জন আমাকে ধোঁকা দেবে নাকি দেবে না? চাণক্য হেসে বললেন, কখনো কোনো মানুষের মিষ্টি কথায় যাবেন না, তার স্বভাব দেখুন, অভ্যেস দেখুন, কারণ মিথ্যে বেশি দিন লুকানো থাকে না। তারপর তিনি একটি উদাহরণ দিলেন, যদি কোনো পাত্রে ছিদ্র থাকে তাহলে সে সোনা দিয়ে তৈরি হলেও তার ছিদ্রযুক্তই থাকবে। ঠিক তেমনই খারাপ উদ্দেশ্য নিয়ে আসা মানুষ যতই ভালো দেখাক না কেন শেষ পর্যন্ত ধোঁকাই যাবে। সত্য সবসময় শান্ত হয় আর মিথ্যে সবসময় উজ্জ্বল হয়। যে ঝলকিতে অন্ধ হয়ে যাবে সে সত্য কখনো দেখতে পাবে না। সুতরাং বন্ধুরা, যদি আপনি সত্য মিথ্যার পার্থক্য করতে চান তাহলে 3টে অভ্যাস গ্রহণ করুন। 1. মনোযোগ দিয়ে শুনতে শিখুন। প্রায়শই মিথ্যাবাদী নিজের কথাতেই জড়িয়ে পড়ে। 2. সময়কে কোষ্ঠীপাথর বানান। সত্য যত পুরনো হয় ততই শক্তিশালী দেখায়, মিথ্যা যত পুরনো হয় ততই ভেঙে যায়। 3. নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। রাগ, লোভ বা ভয় নেওয়া সিদ্ধান্ত প্রায়শই মিথ্যার শিকার বানায়। কিন্তু ভাবুন, যদি আমরা সত্য জানতেও পারি তাহলে কি শুধু সেটাই যথেষ্ট? না, কারণ সত্য জানার পর তা পালন করার সাহসও প্রয়োজন। অধ্যায় 6, সাহস ও দৃঢ়তার শক্তি। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে আপনি সত্য জানতেন, আপনি জানতেন যে এই পথটি সঠিক, কিন্তু ভয়ে আপনার পদক্ষেপ থামিয়ে দিয়েছে? কতবার এমনটা হয়েছে? আপনি স্বপ্ন দেখেছেন কিন্তু মাঝপথে হার মেনে নিয়েছেন। মনে রাখবেন, সত্য জানা সহজ, কিন্তু তার উপর অটল থাকা সাহস এবং দৃঢ়তা দাবি করে। আজকের দুনিয়ায় আসল সমস্যা এটাই, সবাই জয় চায় কিন্তু খুব কম মানুষই পথের বাধা সহ্য করতে প্রস্তুত থাকে। ব্যবসা শুরু করার সাহস অনেকেরই থাকে, কিন্তু ক্ষতি আসলেই মানুষ পিছিয়ে যায়। সম্পর্ক রক্ষা করতে সবাই জানে, কিন্তু কঠিন সময়ে পাশে দাঁড়াতে খুব কম মানুষই জানে। সঠিক কথা বলতে সবাই পছন্দ করে, কিন্তু ভিড়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার মধ্যে থাকে না। আচার্য চাণক্য বলেন, সিংহ ক্ষুধার্ত হলেও ঘাস খায় না। এর অর্থ হলো, যার কাছে সাহস এবং দৃঢ়তা আছে সে তার নীতিগুলোর সাথে আপোষ করে না, যদিও সময় কঠিন হোক। একটি গল্প শুনুন। যখন আলেকজান্ডার ভারতে এলেন তখন তিনি একজন সাধুর সাথে দেখা করলেন। আলেকজান্ডার বললেন, আমার সামনে নত হও, নইলে মরবে। সাধু হেসে বললেন, মৃত্যুর ভয় যদি আমি নত হতে শিখিনি তাহলে জীবিত থাকতেই মরে যাব। প্রতি মুহূর্তে মরার চেয়ে একবার মরা ভালো। আলেকজান্ডার নিরুত্তর হয়ে গেলেন। এটাই হলো সাহস এবং দৃঢ়তার আসল শক্তি। যার কাছে সাহস আছে তার জন্য অসম্ভবও সম্ভব, আর যে ভয়ের কাছে নত হয় তার জন্য সহজও অসম্ভব। বন্ধুরা,
সাহস এবং দৃঢ়তাকে আপনার জীবনে নামাতে 3টি জিনিস গ্রহণ করুন। 1. ভয়কে চিনুন। ভয় সবসময় ভবিষ্যতের সাথে জড়িত থাকে। যখন আপনি বর্তমানের উপর মনোযোগ দেবেন, ভয় দুর্বল হয়ে পড়বে। 2. ছোট ছোট পদক্ষেপ নিন। বড় স্বপ্নের শুরু হয় ছোট ছোট সাহসী সিদ্ধান্তের মাধ্যমে। 3. দৃঢ়তা বজায় রাখুন। হার মেনে নেওয়া সবচেয়ে সহজ, কিন্তু প্রতিটি ব্যর্থতার পর উঠে দাঁড়ানোই আসল জয়। অধ্যায় 7, সময়ের গুরুত্ব। আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে আপনি তা হারিয়ে আবার উপার্জন করতে পারবেন। কিন্তু যদি আপনি একবার সময় হারিয়ে ফেলেন, তাহলে পুরো পৃথিবী মিলেও সেই সময় আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। ভাবুন, টাকা, সম্পর্ক, শক্তি সব কিছু আবার পাওয়া যেতে পারে, কিন্তু সময় হলো সেই সবচেয়ে মূল্যবান ধন, যা প্রতিটি সেকেন্ডে আপনার হাত থেকে পিছলে যাচ্ছে। আমরা সবাই এই ভুলটি করি। আমরা সময়কে মূল্যহীন মনে করি। ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রল করে দিই, অহেতুক কথা বলি, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি। আর যখন জীবনের বছরগুলো কেটে যায়, তখন মনে হয়, ইস, যদি সেই সময়টা সঠিকভাবে ব্যবহার করতাম। আচার্য চাণক্য বলেন, সময় থেকে বড় কোনো শিক্ষক নেই। সময় আমাদের সবচেয়ে কঠিন, সবচেয়ে গভীর শিক্ষা দেয়। আরেকটি নীতি বলে, কাজ তখনই করা উচিত যখন তা সঠিক হয়, কারণ চলে যাওয়া আনময় ফিরে আসে না। অর্থাৎ যে মানুষ সময়কে চিনতে পারে, সে জীবনকে জয় করে। এক রাজা ছিলেন। তিনি তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কি? মন্ত্রী বললেন, মহারাজ, তা হলো সময়। রাজা হেসে বললেন, তলোয়ারের চেয়ে বড় শক্তি সময় কিভাবে হতে পারে? মন্ত্রী হাসলেন এবং বললেন, মহারাজ, তলোয়ার দিয়ে আপনি কেবল একটি যুদ্ধ জিততে পারেন, কিন্তু সঠিক সময়কে কাজে লাগিয়ে আপনি পুরো জীবন জিততে পারেন। সময় বদলালেই গরিব ধনী হয়ে যায় এবং ধনী গরিব, রাজা ভিখারি হয়ে যায় এবং ভিখারি রাজা। অর্থাৎ যে সময়কে চিনেছে, সে ভাগ্যকে চিনেছে। সময় কারো অপেক্ষা করে না, কিন্তু যে মানুষ সময়ের জন্য অপেক্ষা করতে শেখে, সে জীবন থেকে এগিয়ে যায়। সুতরাং বন্ধুরা, যদি আপনি সত্যি মহান হতে চান, তাহলে আপনার সময়কে সোনার মতো বাঁচান। সকালের প্রথম ঘন্টা কখনোই নষ্ট করবেন না। প্রতিটি কাজ সময় মতো করুন, এবং সবচেয়ে জরুরি, সময়ের মূল্য টাকায় পরিমাপ করবেন না। মনে রাখবেন যে সময়কে সঠিকভাবে ব্যবহার করেছে, তার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব নয়। কিন্তু একটি কথা ভাবুন, যদি আপনার কাছে সময় থাকে, জ্ঞানও থাকে এবং সঙ্গও ভালো হয়, তাহলে কি শুধু এটুকুই যথেষ্ট? না, কারণ শৃঙ্খলা ছাড়া এই সব কিছুই অসম্পূর্ণ। অধ্যায় 8, শৃঙ্খলার শক্তি। বন্ধুরা, কখনো খেয়াল করেছেন, প্রতিদিন সকালে সূর্য সময় মতো উঠে, নদী কখনো প্রবাহ বন্ধ করে না এবং পৃথিবী কখনো ঘোরা থামায় না। যদি এই প্রকৃতি অলস হয়ে যায়, তাহলে জীবনের অস্তিত্বই শেষ হয়ে যাবে। ঠিক তেমনি যখন মানুষ অলস হয়ে যায়, তখন তার জীবনের অগ্রগতিও থেমে যায়। আমরা সবাই বড় স্বপ্ন দেখি, কিন্তু কাজ শুরু করার পালাইলে প্রায়শই অজুহাত দিতে শুরু করি। কাল থেকে পড়া শুরু করব, একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর কাজ করব, এখন সময়টা ঠিক নয়। এই অজুহাতগুলোই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে এই অলসতা আমাদের শক্তি এবং আত্মবিশ্বাস খেয়ে ফেলে। আচার্য চাণক্য বলেন, শৃঙ্খলহীন ব্যক্তি যত বড় বিজ্ঞানী হোক না কেন, সে তার জ্ঞানকে কখনো ব্যবহার করতে পারে না। অর্থাৎ জ্ঞান তখনই শক্তি, যখন তাকে শৃঙ্খল দিয়ে প্রয়োগ করা হয়। ভাবুন, একটি নদী আছে, যদি তার জল এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, তাহলে তা জলাভূমি তৈরি করবে। কিন্তু সেই জলই যদি শৃঙ্খলবদ্ধভাবে বাঁধের মধ্যে বেঁধে রাখা হয়, তাহলে বিদ্যুৎ তৈরি করবে, ক্ষেত সেচ করবে এবং শহর আলোকিত করবে। আমাদের শক্তি, আমাদের ক্ষমতাও এমনই। শৃঙ্খলা ছাড়া অসার, শৃঙ্খলার সাথে অপরাজেয়। প্রতিভা আপনাকে পরিচিতি এনে দেয়, কিন্তু শৃঙ্খলা আপনাকে উচ্চতায় পৌঁছায়। যদি আপনাকে সত্যিই মহান হতে হয়, তাহলে আপনার জীবনে 3টি ছোট ছোট শৃঙ্খলা আনুন। 1. সকালে ওঠার শৃঙ্খলা। দিনের জয় সকাল থেকেই শুরু হয়। 2. পড়া এবং শেখার শৃঙ্খলা। প্রতিদিন একটু একটু করে জ্ঞান সঞ্চয় করুন। 3. স্বাস্থ্যের শৃঙ্খলা। শরীর আপনার প্রথম মন্দির, এর যত্ন নিন। মনে রাখবেন, শৃঙ্খলা সেই সিঁড়ি যা দিয়ে স্বপ্নের প্রাসাদ তৈরি হয়। কিন্তু শৃঙ্খলাও সবসময় সহজ হয় না। কখনো পরিস্থিতি আপনার বিরুদ্ধে থাকে, কখনো মানুষ আপনার উপহাস করে, কখনো জীবন আপনাকে ফেলে দেয়। তখন প্রশ্ন ওঠে, শুধু শৃঙ্খলা দিয়েই কি জয় পাওয়া যায়, নাকি ধৈর্য এবং সহনশীলতারও প্রয়োজন হয়? অধ্যায় 9, ধন এবং সম্পদের ব্যবস্থাপনা। ধন কেবল একটি সংখ্যা নয়, এটি কেবল অর্থ নয়, এটি সম্পদের সঠিক ব্যবহার এবং স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আচার্য চাণক্য বলেন যে ধনের মূল্য তার সংগ্রহে নয়, বরং তার ব্যবহারে। ভাবুন, যদি আপনার কাছে লাখ লাখ টাকা থাকে, কিন্তু আপনি তার সঠিক ব্যবহার করতে না পারেন, তাহলে সেই ধন আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সেই একই ধন যা সঠিক সময় এবং সঠিক দিকে বিনিয়োগ করা হয়, আপনার জীবনকে বদলে দিতে পারে।
চাণক্য আমাদের বলেন যে ধনের ব্যবস্থাপনা 3টি দিকের ওপর ভিত্তি করে হওয়া উচিত। 1. সঞ্চয় এবং বিনিয়োগ। প্রতিটি ব্যক্তির উচিত তার সম্পদের মূল্য বোঝা এবং শুধু খরচ না করা। সঞ্চয় এবং সঠিক বিনিয়োগ আপনাকে ভবিষ্যতে সংকট থেকে বাঁচায় এবং সুযোগের জন্য প্রস্তুত রাখে। 2. বুঝে শুনে খরচ করা। ধনের বিচক্ষণ ব্যবহার সবচেয়ে বড় শিল্প। প্রয়োজন অতিরিক্ত খরচ করা এবং দেখানোপনা করা কেবল অস্থায়ী সন্তুষ্টি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে সমস্যা ডেকে আনে। 3. সহায়তা এবং দান। ধন কেবল নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও হওয়া উচিত। চাণক্য বলেন যে সমাজ এবং সম্পর্কে ধনের সঠিক ব্যবহার আপনাকে সম্মান এবং স্থায়ী সাফল্য এনে দেয়। সম্পদ কেবল টাকাতেই সীমাবদ্ধ নয়। আপনার সময়, আপনার জ্ঞান, আপনার দক্ষতা, এই সবই সম্পদ। এবং চাণক্য এটাই শেখান যে এই সম্পদগুলোর সঠিক ব্যবস্থাপনা আসল সমৃদ্ধি। বন্ধুরা, জীবনে এটি বোঝা অত্যন্ত জরুরি যে ধন এবং সম্পদের ব্যবস্থাপনা কেবল উপার্জন পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং তাদের বিচক্ষণ এবং ভেবেচিন্তে ব্যবহার করা। যে ব্যক্তি এটি বুঝে যায় সে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকে এবং সাফল্যের শিখরে পৌঁছায়। মনে রাখবেন, সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং সম্পদের সঠিক ব্যবস্থাপনা, এই 3টিই আপনার জীবনকে স্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায়। অধ্যায় 10। পরিশ্রম, কর্ম এবং অলসতা। আপনি কি খেয়াল করেছেন যে সূর্য কখনো দেরিতে ওঠে না, নদী কখনো প্রবাহ ছাড়ে না এবং পৃথিবী কখনো ঘোরা থামায় না? যদি এই প্রকৃতি অলস হয়ে যায় তাহলে জীবনের অস্তিত্বই শেষ হয়ে যাবে। ঠিক তেমনি যখন মানুষ অলস হয়ে যায় তখন তার জীবনের অগ্রগতিও থেমে যায়। আমরা সবাই বড় স্বপ্ন দেখি, কিন্তু কাজ শুরু করার পালা এলে প্রায়শই অজুহাত দিতে শুরু করি। কাল থেকে পড়া শুরু করব, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর কাজ করব, এখন সময়টা ঠিক নয়। এই অজুহাতগুলোই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে এই অলসতা আমাদের শক্তি এবং আত্মবিশ্বাস খেয়ে ফেলে। আচার্য চাণক্য বলেন যে অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। কর্মহীন ব্যক্তি না এই লোকে সুখী হতে পারে, না পরলোকে। অলসের পতন তত দ্রুত হয় যত দ্রুত জল ছাড়া মাছ মারা যায়। অলসতা শুধু একটি অভ্যাস নয়, বরং একটি বিষ। পরিশ্রম সেই ঔষধ যা সাফল্য এবং সম্মান এনে দেয়। এক কৃষকের 2 ছেলে ছিল। প্রথম ছেলে প্রতিদিন খেতে পরিশ্রম করত। দ্বিতীয় ছেলে বলতো, আজ রোদ বেশি, কাল বীজ বুনব। মৌসুম কেটে গেল। যখন ফসল এলো, পরিশ্রমী ছেলের কাছে শস্যের স্তূপ ছিল, অলস ছেলের কাছে ছিল খালি ক্ষেত এবং অনুতাপ। জীবন ওই ক্ষেতের মতনই, যে কর্ম করবে সেই ফল পাবে, অলস সবসময় খালি হাতে থাকবে। মনে রাখবেন, অলসতা মৃত্যু এবং পরিশ্রমই জীবন। ভাগ্য অজুহাত দিয়ে বদলায় না, পরিশ্রম দিয়ে বদলায়। প্রতিদিন 3টি কাজ লিখুন এবং সেদিনই সেগুলো সম্পন্ন করুন। 5 মিনিটের নিয়ম গ্রহণ করুন। কাজ শুরু করার জন্য কেবল 5 মিনিট দিন, তারপর নিজেই গতি তৈরি হয়ে যাবে। দিনের সবচেয়ে কঠিন কাজ সকাল সকাল সেরে ফেলুন। বন্ধুরা, অলসতা থেকে বড় কোনো শত্রু নেই, কিন্তু জীবনে আরও একটি বিপজ্জনক জিনিস আছে, ভুল সঙ্গ। কারণ যদি আপনি আপনার আশেপাশে দুষ্টু এবং মূর্খ মানুষকে জায়গা দেন, তাহলে পরিশ্রমও বৃথা হয়ে যাবে। বন্ধুরা, অলসতা মানুষের অগ্রগতি থমকে দেয়, কিন্তু এটি একা শত্রু নয়। যখন মানুষ পরিশ্রম করতে শেখে তখন পরবর্তী পরীক্ষা সামনে আসে, নিজের মনকে নিয়ন্ত্রণ করার। কারণ পরিশ্রমী মানুষও যদি ক্রোধ এবং মোহের বশে চলে আসে, তাহলে তার সমস্ত উপার্জন এবং পরিশ্রম এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আচার্য চাণক্য বলেন যে ক্রোধ মূর্খতা দিয়ে শুরু হয় এবং অনুতাপে শেষ হয়, এবং মোহ মানুষকে বিবেক শক্তিকে অন্ধ করে দেয়। মনে রাখবেন, ক্রোধ মানুষকে ভিতর থেকে জ্বালিয়ে দেয় এবং মোহ তাকে বন্ধনে জড়িয়ে ফেলে। যেই দুটোর ওপর জয় পেয়েছে তার জীবন স্থির, শান্ত এবং সফল হয়ে ওঠে। অধ্যায় 11। ক্রোধ, লোভ এবং মোহ। এই 3টি মানুষের জীবনের এমন শত্রু যা বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে এসে তাকে ধ্বংস করে দেয়। বুদ্ধিমান ব্যক্তিও যদি এদের বশে চলে আসে, তাহলে তার পরিশ্রম, তার সম্মান এবং তার ভবিষ্যৎ সবকিছু এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। প্রথমেই কথা বলি ক্রোধের। ক্রোধ সেই আগুনের মতো যা সবার আগে তাকেই জ্বালায় যে এটিকে নিজের মধ্যে রাখে। রাগে মানুষ সত্য এবং মিথ্যের ভেদ ভুলে যায়, সম্পর্ক ভেঙে দেয় এবং এমন সিদ্ধান্ত নেয় যার জন্য জীবনভর অনুতাপ করতে হয়। আচার্য চাণক্য বলেছেন যে ক্রোধ মূর্খতা দিয়ে শুরু হয় এবং অনুতাপে শেষ হয়। ইতিহাস ঘেঁটে দেখলে কত সাম্রাজ্য শুধু এই কারণে ধসে পড়েছে যে তাদের শাসক রাগে নিজের বিবেক হারিয়েছিলেন।
তাই বুদ্ধিমান এতেই যে যখনই রাগ আসে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না, একটু সময় নিন, পরিস্থিতি থেকে দূরে থাকুন এবং শান্ত হয়ে ভাবুন। এবার আসি লোভের। লোভ অর্থাৎ লালসা। এটা এমন তৃষ্ণা যা কখনো নেভে না, যত পায় তত আরও পাওয়ার ইচ্ছা জাগে। চাণক্য বলেন যে অতিরিক্ত লোভ সবসময় ধ্বংসের কারণ হয়। ধনের লোভ দুর্নীতির দিকে নিয়ে যায়, পদের লোভ বিশ্বাসঘাতকতার দিকে, এবং সুখ সুবিধার লোভ মানুষকে অভ্যাসের গোলাম বানিয়ে দেয়। লালসার সবচেয়ে বড় ক্ষতি হলো যে এটি মানুষকে কখনো সন্তুষ্ট হতে দেয় না, আর যে সন্তুষ্ট নয় সে কখনো সুখীও হতে পারে না। তৃতীয়টি হল মোহ। মোহ সেই বন্ধন যা মানুষের বিবেক শক্তিকে অন্ধ করে দেয়। এই মোহ ধনের হতে পারে, সম্পর্কের হতে পারে, বা নিজের অভ্যাসেরও হতে পারে। মাছ চারার মোহে ফেসে যায় এবং নিজের প্রাণ হারায়। একইভাবে মানুষও মোহের কারণে ভুল সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে নিজেরই শিকলে জড়িয়ে যায়। চাণক্য স্পষ্টভাবে বলেছেন, মোহ থেকে বড় কোনো বন্ধন নেই। তাই জরুরি যে আমরা বারবার নিজেকে জিজ্ঞাসা করি, আমি কি এই জিনিসের মালিক, নাকি এই জিনিস আমার মালিক হয়ে উঠেছে? বন্ধুরা, ক্রোধ মানুষকে ভিতর থেকে জ্বালায়, লোভ তাকে ফেলে দেয় এবং মোহ তাকে বেঁধে ফেলে। যে ব্যক্তি এই তিনটির ওপর নিয়ন্ত্রণ পেয়েছে তার জীবন সমুদ্রের মতো গভীর এবং পাহাড়ের মতো অটল হয়ে ওঠে। মনে রাখবেন, অলসতা অগ্রগতি থামিয়ে দেয়, কিন্তু ক্রোধ, লোভ এবং মোহ, এই তিন শত্রু মানুষের উপার্জিত পরিশ্রম, প্রতিপত্তি এবং সুখ সব কিছু কেড়ে নেয়। জীবনের সবচেয়ে বড় বিজয় তখনই যখন মানুষ নিজের ভেতরের এই শত্রুদের ওপর জয়লাভ করে। অধ্যায় 12, কাম এবং বাসনার ওপর নিয়ন্ত্রণ। ইচ্ছা মানুষের সবচেয়ে বড় শক্তিও বটে এবং সবচেয়ে বড় দুর্বলতাও। যখন এটি নিয়ন্ত্রিত থাকে তখন এটি মানুষকে তার লক্ষ্যের দিকে নিয়ে যায়, কিন্তু যখন এই ইচ্ছাই বাসনায় পরিণত হয় তখন এটি ভিতরের শক্তিকে গ্রাস করে এবং ব্যক্তিকে তার পথ থেকে বিচ্যুত করে। কামবাসনা মানুষের সবচেয়ে পুরনো দুর্বলতা। এই কারণেই অনেক রাজার সাম্রাজ্য ধসে পড়েছে, বীর যোদ্ধারা হেরেছে এবং ঋষি মুনিরা তাদের তপস্যা ভঙ্গ করেছেন। চাণক্য বলেন, যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে অর্ধেক পৃথিবী জয় করেছে, আর যে ইন্দ্রিয়কে মুক্ত ছেড়ে দিয়েছে সে যত বড়ই হোক না কেন বিনাশের দিকেই এগোয়। ভাবুন, একজন সাধু বছরের পর বছর তপস্যা এবং ধ্যানের মাধ্যমে জ্ঞান ও শক্তি অর্জন করেছিলেন, কিন্তু এক মুহূর্তের বাসনা তার সাধনা ভঙ্গ করে দিল। তিনি সেখানেই ফিরে গেলেন যেখান থেকে শুরু করেছিলেন। এটি আমাদের দেখায় যে কামের শক্তি এতটাই তীব্র যে এটি এক মুহূর্তে মানুষকে তার পথ থেকে সরিয়ে দিতে পারে। আজকের সময় এটি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিনোদন এবং সুবিধার জগৎ প্রতি মুহূর্তে তাৎক্ষণিক সুখের প্রস্তাব দেয়। মস্তিষ্কের সেই অংশ যা দূরদর্শিতা এবং বিবেককে সামলায় ক্রমাগত উত্তেজনা এবং আরামে দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ মন লক্ষ্য থেকে সরে গিয়ে তাৎক্ষণিক সন্তুষ্টির দিকে ছুটে যায় এবং পেছনে কেবল অনুতাপ থেকে যায়। তাহলে প্রশ্ন হলো, এটি থেকে কিভাবে বাঁচবেন? প্রথম উপায় হলো সঙ্গ। আপনার পরিবেশ এবং মানুষ আপনার অভ্যাস এবং ইচ্ছাকে সরাসরি প্রভাবিত করে। যাদের চিন্তা, অভ্যাস এবং আচরণ প্রতিবাচক তাদের মাঝে সময় কাটান। যাদের সাথে মানসিক অস্থিরতা এবং ভুল অভ্যাস জড়িত তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। কেবল মানুষই নয়, আপনার ঘরের পরিবেশ, স্ক্রিনের কন্টেন্ট এবং ডিজিটাল ফিডও আপনার সঙ্গ। এগুলো নিয়ন্ত্রণ করাই প্রথম পদক্ষেপ। দ্বিতীয় উপায় হলো ব্যস্ততা। খালি মন বারবার উড়ু উড়ু করে, তাই আপনার দিনকে সার্থক কাজে লাগান। সকালের সময় শারীরিক ব্যায়াম বা ধ্যানের জন্য, দিনের সময় পড়াশোনা বা কাজের জন্য, এবং সন্ধ্যার সময় দক্ষতা বা সৃজনশীল কর্মকাণ্ডের জন্য নির্দিষ্ট করুন। ক্লান্ত শরীর এবং সক্রিয় দিন মনকে অপ্রয়োজনীয় ইচ্ছা থেকে দূরে রাখে। তৃতীয় উপায় হল ধ্যান এবং সংযম। মনে ওঠা ইচ্ছাকে দমন করার চেষ্টা করবেন না, শুধু তাদের চিনুন এবং যেতে দিন। অনেক সময় কেবল 10 বা 20 সেকেন্ডের ধ্যানই ইচ্ছাকে শান্ত করার জন্য যথেষ্ট হয়। ইচ্ছারা আসে, বাড়ে এবং তারপর কমে যায়। এই প্রক্রিয়াটি বুঝতে শিখুন এবং ঢেউয়ের ওপর চড়তে শিখুন।
চতুর্থ উপায় হলো পরিবেশের নকশা। ফোনকে আলাদা জায়গায় চার্জ করুন, বেডরুমের বাইরে রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপ এবং নোটিফিকেশন বন্ধ করুন। ঘর এবং ডিজিটাল পরিবেশকে সহজ এবং সুসংগঠিত রাখুন। এতে তাৎক্ষণিক সুখ পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে যায় এবং সঠিক কাজ করা সহজ হয়ে যায়। 5. পঞ্চম উপায় হলো উদ্দেশ্য। যখন মনে বড় কারণ স্পষ্ট থাকে, তাৎক্ষণিক ইচ্ছারা কম গুরুত্বপূর্ণ মনে হয়। আপনার দিনের শুরু এই ভেবে করুন যে আমি এটা কেন করছি, আমার লক্ষ্য কি। বড় উদ্দেশ্য ছোট টানগুলোকে নিয়ন্ত্রণ করে। 6. ষষ্ঠ উপায় হল অভ্যাস এবং সংকল্প। ভালো অভ্যাস ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য রাখুন এবং সেগুলো পূরণ করুন। ভুল হলে হতাশ হবেন না। পরের দিন আবার শুরু করুন। রিপোর্ট বা ট্র্যাকার তৈরি করুন এবং আপনার অগ্রগতি নোট করুন। 7. সপ্তম উপায় হল শরীরের যত্ন। ভালো ঘুম, সঠিক খাবার এবং প্রতিদিন হালকা ব্যায়াম ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যখন শরীর সুস্থ এবং সুষম থাকে, মনও স্থির থাকে। আসুন একটি উদাহরণ দিয়ে বুঝি। একজন ছাত্র শহরে পড়াশোনা করতে আসে। প্রথমে সে ফোকাসড ছিল, কিন্তু ধীরে ধীরে রাত স্ক্রিনে কাটতে লাগলো। সকালে দেরিতে উঠত, ক্লাস মিস হতো, আত্মবিশ্বাস ভেঙে যেত। তারপর সে তার ঘরের পরিবেশ পরিবর্তন করলো। ফোন বাইরে রাখলো, সকালে দৌড়াতে লাগলো, লাইব্রেরিতে পড়াশোনা করলো। শুরুতে কঠিন মনে হলো, কিন্তু 2 সপ্তাহে ঘুম উন্নত হলো, মন শান্ত হলো এবং সে আবার ট্র্যাকে ফিরে এলো। ইচ্ছা দূর করা হয়নি, পথ পরিবর্তন করা হয়েছে। এটাই কাম এবং বাসনার ওপর বিজয়। বন্ধুরা, ক্রোধ এবং লোভ মানুষকে বাইরে থেকে ভাঙে, কিন্তু কাম এবং বাসনা ভিতর থেকে ফাঁপা করে দেয়। যে এদের জয় করেছে তার মন স্থির হয়, শক্তি সঠিক দিকে লাগে এবং জীবন সাফল্য ও শান্তিতে ভরে যায়। মনে রাখবেন, যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার জন্য কোনো বিজয় অসম্ভব নয়। ইচ্ছারা থাকবে, কিন্তু তাদের প্রভু আপনি হবেন। এদের নিয়ন্ত্রণ করতে শিখুন। এটাই স্বাধীনতা, এটাই চরিত্র, এটাই জীবনের আসল শক্তি। অধ্যায় 13, জীবনের অস্থিরতা এবং মৃত্যুর সত্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনকে আমরা প্রতিদিন এত গুরুত্ব দিয়ে বাঁচি তা এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে? মৃত্যু বয়স দেখে না, পরিস্থিতিও দেখে না, এটি শুধু আসে। আমরা প্রায়শই ভাবি যে এখনো তো সময় আছে, পরে করব, একটু আরাম করে নিই, কাজ তো জীবনভর করতে হবে। কিন্তু হঠাৎ করে কোনো আপনজনকে হারানো বা কোনো দুর্ঘটনার খবর শোনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কত ভঙ্গুর। আচার্য চাণক্য বলেন, মৃত্যু এক সত্য যা কেউ এড়াতে পারে না। যে ব্যক্তি মৃত্যুকে মনে রাখে সে তার সময় এবং কর্মকে বৃথা নষ্ট করে না। আসল বুদ্ধিমত্তা এখানেই, জীবনকে ক্ষণভঙ্গুর মনে করে প্রতিটি মুহূর্ত সঠিক কর্মে লাগানো। এক রাজা ছিলেন যিনি নিজেকে অমর ভাবতেন। তিনি প্রতিদিন বলতেন, আমার কাছে অনেক সময় আছে, কেন চিন্তা করব? একদিন রাজসভায় বিদূষক তাকে বললেন, মহারাজ, যদি আপনি জানতেন যে আপনার মৃত্যু আগামীকাল আসবে, তাহলে কি আপনি এখন সময় নষ্ট করবেন? রাজা চমকে গেলেন। তিনি বুঝলেন মৃত্যু নিশ্চিত, সময় সীমিত। সেই দিন থেকে তিনি প্রতিটি মুহূর্ত কেবল ভালো কর্মে ব্যবহার করতে শুরু করলেন। মনে রাখবেন, মৃত্যু দূরে নয়, সব সময় আমাদের সাথে চলছে। যে এটিকে ভুলে বেঁচে থাকে তার জীবন বৃথা যায়, আর যে এটিকে মনে রেখে বেঁচে থাকে সে প্রতিটি মুহূর্তকে সার্থক করতে পারে। প্রতিটি দিন এমনভাবে বাঁচুন যেন এটিই শেষ দিন। আপনার সময়ের হিসাব রাখুন, সবার আগে জরুরি কাজগুলো শেষ করুন, আপনার সম্পর্কগুলোকে যত্ন করুন। হয়তো আগামীকালের সূর্য তাদের দেখতে দেবে না। মৃত্যুর সত্য আমাদের শেখায় যে সময় সীমিত, কিন্তু জীবনের আরও একটি গভীর শিক্ষা হলো আপনার কর্মে সৎ থাকুন, কারণ সেটাই আপনার আসল ঐতিহ্য। জীবনের আসল মূল্য এটিকে বোঝা এবং এর সঠিক ব্যবহার করার মধ্যে। মৃত্যুর অনিশ্চয়তা আমাদের ভয় দেখাতে নয়, বরং শেখাতে এসেছে যে প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, জীবন কেবল সেটাই যা আমরা আজ সঠিক এবং মূল্যবানভাবে বাঁচি। এই সত্যকে গ্রহণ করুন
এবং আপনার জীবনকে আসল অর্থ দিন। যদি এই পুরো অডিও বুক আপনার চিন্তাভাবনাকে সামান্যও নাড়া দিয়ে থাকে, তাহলে এখন পদক্ষেপ নেওয়ার সময়। আজ থেকে সংকল্প নিন যে আপনি খারাপ সঙ্গ এড়িয়ে চলবেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন, আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবেন এবং প্রতিটি পরিস্থিতিতে আপনার কর্মকে প্রাধান্য দেবেন। মনে রাখবেন, ভাগ্য কেবল অজুহাত, সফলতা তারই কপালে জোটে যে চিন্তা এবং কর্মকে অস্ত্র বানিয়ে নেয়। বন্ধুরা, এই যাত্রার অংশ হওয়ার জন্য ধন্যবাদ। যদি এই অডিও বুকটি আপনাকে অনুপ্রেরণামূলক মনে হয়, তাহলে এটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ হয়তো আপনার কারণে অন্য কারোর জীবনও বদলে যেতে পারে। আর মনে রাখবেন, এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। দেখা হবে পরের যাত্রায়, এক নতুন শিক্ষা, এক নতুন নীতির সাথে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।